আমি যখন আমার ছোলা থেকে কোষ্ঠী পাথরটা বের করলাম, দেখলাম পাথরটা ঘামছে। কবিরাজি শাস্ত্রে এর একটাই মানে, সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো জ্যান্ত মানুষ নয়, বরং 7টি লাশের রক্ত দিয়ে তৈরি এক রক্ত পুতুল। আমি জানতাম আজ রাতে হয় আমার তসবি ছিঁড়বে, না হয় এই গ্রামের কারোর সূর্য দেখা হবে না। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল ভয়ের স্টেশনের নতুন এক অজানা, অদ্ভুত আর ভয়ঙ্কর গল্প নিয়ে। জানেন তো, কিছু গল্প শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। আজকের ঘটনাটাও তেমনই। শুরুটা খুব সাধারণ, কিন্তু শেষটা হয়তো আপনি নিজেই বিশ্বাস করতে চাইবেন না। তার আগে একটা ছোট কথা, আপনি যদি এরকম ধরনের সত্যি রহস্যময় আর গা ছমছম করা গল্প পছন্দ করেন, তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার নিজের জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যেটা আজও ভাবতে অস্বস্তি লাগে, তাহলে সেটা আমাদের পাঠাতে পারেন। আমাদের গল্প পাঠান আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস voirsstationstory@gmail.com। কে জানে, আপনার গল্পটা হতে পারে আমাদের পরবর্তী ভিডিওর গল্প। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আমি কাশিম আলী। একসময় মানুষ আমাকে কাশিম কবিরাজ নামে এক ডাকে চিনত। এখন বয়স হয়েছে, হাত পা কাঁপে, তাই তসবি আর নামাজ নিয়েই দিন কাটে। কুষ্টিয়ার এই নির্জন চরে আমার ছোট্ট করে ঘর। আশেপাশে মাইলের পর মাইল শুধু ধুধু বালুচর আর কাশবন। লোকে ভাবে আমি শান্তিতে আছি, কিন্তু আমি জানি যে পথে আমি একসময় হেঁটেছি, সেই পথের ধুলো কোনোদিন আমার শরীর থেকে মোছা যাবে না। সেদিন বিকেলবেলাটা ছিল বেশ শান্ত। আমি আমার ছোট নাতিদের সাথে উঠোনে বসে লাটিম ঘোরাচ্ছিলাম। শীতের পরন্ত রোদ কাশবনের উপর পড়ে চিকচিক করছে। আমার স্ত্রী আয়শা রান্নাঘরে থেকে হাঁক ছাড়ল, ওগো, চা হয়েছে, ভেতরে এসো। সংসারের ছোটখাটো আনন্দগুলো আমাকে বেঁচে থাকার চরম আনন্দ দিত। স্লাইস অফ লাইফ বলতে যা বোঝায়, গরম চায়ের কাপে চুমুক দেওয়ার আর নাতির আবদার শোনা। আমি যখন চা নিয়ে দাঁড়ায় বসলাম, তখনই বুকটা হঠাৎ ধূপ করে উঠল। আকাশটা একদম পরিষ্কার, কিন্তু বাতাসের গন্ধটা কেমন যেন বদলে গেল। পোড়া চামড়া আর বাসি কফিনের একটা ভ্যাপসা গন্ধ নাকি এলো। আমি বিড়বিড় করে বললাম, আউযুবিল্লাহ। রাত তখন আনুমানিক 1টা। চরের উপর দিয়ে শাসা করে ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ আমার পাশের দরজায় এমন জোরে একটা আঘাত পড়ল, যেন মনে হলো কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আয়েশা ভয়ে আমার হাত চেপে ধরলো। আমি হ্যারিকেনটা জ্বালিয়ে দরজার দিকে এগোলাম। কে? আমি গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম। বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু অদ্ভুত গোঙানি আর নখ দিয়ে বাসা চলে শব্দ এলো। খস খস খস। আমি সাহস করে দরজাটা খুলতেই একটা লোক আছড়ে পড়লো আমার পায়ের ওপর। লোকটার পরনে জামা ছিল ফালা ফালা, আর সারা শরীরে জ্যান্ত মানুষের নখের গভীর আঁচড়। ক্ষতগুলো থেকে রক্ত পড়ছে না, বরং এক ধরনের কালচে রঙের পুঁজির মতো তরল বের হচ্ছে। লোকটা মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখ দুটো দেখে আমার কলিজা শুকিয়ে গেল। চোখের মণি দুটো একদম সাদা হয়ে গেছে, যেন কেউ ওপরে চুন লেপে দিয়েছে। সে আমার হাতটা শক্ত করে ধরলো। তার শরীরের তাপমাত্রা আগুনের মতো গরম। সে ফিসফিস করে বলল, কাশেম ভাই, বাঁচান, সে ফিরে এসেছে। কালামানিককে পাঠিয়েছে সে। নামটা শুনে আমার হাতের হ্যারিকেনটা কেঁপে উঠল। কালামানিক কোনো মানুষের নাম নয়, এটা এক ধরনের পৈশাচিক কালোজাদুর মন্ত্র, যা মানুষকে জ্যান্ত অবস্থায় পচিয়ে মারে। 20 বছর আগে এই জাদুর উৎস আমি সমূলে বিনাশ করেছিলাম বলে ভেবেছিলাম,
লোকটার মুখ দিয়ে হঠাৎ এক খাবলা কালো রক্ত আর কয়েকটা পোকা বেরিয়ে এলো। সে কোকাতে কোকাতে বলল, আপনার পুরনো শত্রু জব্বার তান্ত্রিক, সে মরে নাই কাশেম ভাই, সে গোরস্থানে বসে আপনার নাম চুকছে। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে রাখা আমার সেই পুরনো হরিণের চামড়া ঝোলাটা নিচ থেকেই নড়ে উঠল। ছোলার ভেতর থেকে আমার সেই পুরনো রক্তের তসবিটা ঝনঝন শব্দ করতে শুরু করলো। আমি জানতাম আমার শান্ত জীবনের দিন শেষ। অন্ধকার তার পুরনো হিসাব চুকিয়ে নিতে আমার দরজায় কড়া নাড়ছে। আমি আমার পুরনো হরিণের চামড়া ছোলাটা কাঁধে ঝুলিয়ে নিলাম। ভেতরে আছে কয়েকটা শুকনো আমলকি, সিদ্ধ করা কষ্টি পাথর, আর সেই 20 বছর পুরনো রক্তের তসবি। চিঠির প্রতিটি দানা এক সময় অশুভ শক্তির রক্তে ভেজানো হয়েছিল। আগন্তুক লোকটার নাম ছিল রহমত। সে কোনো মতে টলতে টলতে আমাকে পথ দেখিয়ে তার গ্রামের দিকে নিয়ে গেল। গ্রামের সীমানায় পা রাখতেই আমার নাকে এলো সেই বাঁশি বাতাস। আপনারা হয়তো ভাবছেন বাঁশি বাতাস কি? এটি এমন এক ধরনের গন্ধ যা কেবল শ্মশান বা পুরনো গোরস্থানের গভীরে পাওয়া যায়। পচা ফুল আর মরা মানুষের গায়ের এক মিশ্র উটকো গন্ধ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখন চৈত্র মাস, অথচ গ্রামের প্রতিটি আম আর জাম গাছ এমনভাবে শুকিয়ে কাঠ হয়ে আছে যেন এগুলোতে প্রাণী ছিল না কখনো। রহমত আমাকে ফিসফিস করে বলল, দেখুন কাশেম ভাই, 15 দিন হলো এই গ্রামে কোনো পাখি ডাকেনি, এমনকি কাকগুলো গ্রাম ছেড়ে পালিয়েছে। আমি লক্ষ্য করলাম গ্রামের মোড়ে যে চায়ের দোকানটা থাকে সেখানে কয়েকজন মুরব্বী বসে আছেন। সচরাচর এসব আড্ডায় হাসাহাসি বা রাজনীতির কথা হয়, কিন্তু এখানে সবাই পাথর হয়ে বসে আছে, তাদের চোখ মুখে এক গভীর আতঙ্ক। আমি সালাম দিতেই তারা এমনভাবে তাকালো যেন তারা কোনো জ্যান্ত মানুষ নয়, বরং মাটির পুতুল। একজন বয়স্ক লোক কাঁপা কাঁপা গলায় বলল, কবিরাজ সাহেব এসেছেন, লাভ হবে কি? কাল রাতেও পাশের বাড়ির সলিমুলের নবজাতকটা মারা গেছে। কোনো অসুখ নেই, শুধু নীল হয়ে ঝিমিয়ে পড়ল আর শেষ। আমি কোনো কথা না বলে রহমতের বাড়ির দিকে গেলাম। বাড়িটা মাটির, উপরে টিনের চাল। বাড়ির উঠানে পা রাখতেই আমার জুতো দুটো কেমন যেন আঠালো কিছুতে আটকে গেল। আমি নিচু হয়ে দেখলাম উঠানের মাটি থেকে লাল রক্তের এক ধরনের তরল চুইয়ে বের হচ্ছে। ওটা রক্ত নয়, কিন্তু রক্তের চেয়ে ঘন এবং কুৎসিত। বাড়ির ভেতরে ঢুকতেই আমার বুকটা ধক করে উঠল। ঘরের মাটির দেয়ালগুলো থেকে সেই লাল তরলটা ঘামের মতো ঝরছে, আর সেই দেয়ালের কোনায় কোনায় থোকায় থোকায় কালো চুল জমে আছে, ঠিক যেন জ্যান্ত কোনো মানুষের মাথা দেয়ালের উপর আটকে আছে। রহমতের 12 বছরের মেয়ে শিউলি ঘরের কোনায় একটা টর্চ বিছিয়ে বসে আছে। মেয়েটার অবস্থা দেখিয়ে আমার নিজের চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়ল। তার গায়ের চামড়া ফ্যাকাশে ঝুলে পড়েছে, আর সে তার নিজের নখ দিয়ে মাটির দেয়ালের ওপর বিরানহীনভাবে কিছু নকশা আঁকছে। নকশাগুলো দেখতে অনেকটা সাপের মতো, যা একে অপরকে গিলে খাচ্ছে। আমি শিউলির সামনে বসলাম। তার কপালে হাত দিতেই মনে হলো আমি কোনো জ্বলন্ত উনুনে হাত দিয়েছি। শিউলি হঠাৎ মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখের মণি এখন আর সাদা নয়, ওটা একদম টকটকে লাল। সে এক বিভৎস হাসিতে মুখ ভরিয়ে বলল, কাশেম আলী, অনেক দেরি করে ফেললে। জব্বার তোমার জন্য গোরস্থানে আসন পেতেছে, সে তোমার হৃৎপিণ্ড দিয়ে তার শেষ তসবি গাঁথবে। আমি বুঝতে পারলাম জব্বার তান্ত্রিক কেবল এই গ্রামকে শেষ করতে আসেনি, সে আসলে আমাকে টোপ হিসেবে ব্যবহার করতে এখানে টেনে এনেছে। বাঁশি বাতাসের গন্ধটা এখন আরও তীব্র হচ্ছে, আর ঘরের দেয়ালের সেই লাল তরলটা এখন দ্রুত বেগে গড়িয়ে আমার পায়ের দিকে আসছে। শিউলি সেই বিভৎস হাসি শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু আমি দম্বার পাত্র নই। আমি আমার ছোলা থেকে একটি ছোট মাটির কৌটা বের করলাম, যাতে মন্ত্রপুত চাল পরা রাখা ছিল। কবিরাজি শাস্ত্রে চাল পরা হলো রোগীকে পরীক্ষা করার প্রাথমিক ধাপ। যদি ভেতরে কোনো সাধারণ অপশক্তি থাকে তবে চালের স্বাদে সে অস্থির হয়ে ওঠে। আমি এক মুঠো চাল শিউলির দিকে বাড়িয়ে দিয়ে বললাম, মা, এই চাল কটা মুখে দিতে দেখি। শিউলি জ্যান্ত মানুষের মতো নয়, বরং কাঠের পুতুলের মতো হাত বাড়িয়ে চালগুলো নিল। কিন্তু সেই মুহূর্তে সে চালগুলো মুখের কাছে নিল, এক অদ্ভুত ঘটনা ঘটল। চালগুলো তার ঠোঁটে ছোঁয়া মাত্রই টপ টপ করে মেঝেতে পড়ে গেল। আমি তাকিয়ে দেখলাম সাদা চালগুলো 1 সেকেন্ডের ব্যবধানে কুচকুচে কালো কয়লা হয়ে গেছে। সেখান থেকে পোড়া সালফারের গন্ধ বের হচ্ছে। শিউলি হঠাৎ করে এক অমানসিক ক্ষিপ্ততায় আমার হাতের উপর তার নখ দিয়ে একটা আঁচড় কাটলো। তার নখগুলো ছিল সাধারণ নখের চেয়ে অনেক বেশি লম্বা আর ধারালো।
আঁচল লাগার সাথে সাথে আমার মনে হলো কেউ আমার ধমনীতে ফুটন্ত লোহা ঢেলে দিয়েছে। আমি যন্ত্রণায় আর্তনাদ করে পিছিয়ে এলাম। তাকিয়ে দেখলাম আমার হাতে সেই ক্ষত থেকে রক্ত বের হচ্ছে না, বরং সেই দেয়ালের মতো লাল তরলটা আমার মাংসে বিষের মতো নীল হয়ে ছড়িয়ে পড়ছে। শিউলি দেয়ালে নখ দিয়ে আঁচড়াতে আঁচড়াতে বলতে লাগলো, চাল দিয়ে আমাকে ধরবি কাশেম, তোর চাল এখন জব্বারের চিতার ছাই। আমি তাড়াতাড়ি চোলা থেকে কোষ্ঠী পাথরটা বের করে ক্ষতস্থানের ওপর চেপে ধরলাম। পাথরটা ছ্যাঁত করে এক শব্দ হলো আর সাদা ধোয়া বের হতে লাগলো। বিষটা কিছুটা কমলেও আমি বুঝতে পারলাম আমার সময় কমে আসছে। হঠাৎ ঘরে জানালার পাশে একটা লম্বা ছায়া নড়ে উঠেছিল। সেই বাসি বাতাসের গন্ধটা এখন এত তীব্র যে আমার দম বন্ধ হয়ে আসছিল। জানালার শীত ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি হ্যারিকেনটা উঁচিয়ে ধরলাম। দেখলাম ছায়াটার মাথা নেই, কিন্তু তার ঘাড়ের ওপর থেকে একটা মানুষের হাত বের হয়ে আসছে, যা বিরামহীনভাবে ইশারা করছে গ্রামের গোরস্থানের দিকে। রহমত চিৎকার করে উঠল, কাশেম ভাই দেখুন, শিউলির পিঠে ওটা কি? আমি শিউলির দিকে ঘুরিয়ে দেখলাম তার পিঠে জামাটা রক্তে ভেজা। ভালো করে তাকিয়ে দেখলাম তার পিঠের চামড়ার নিচে কিছু একটা কিলবিল করছে। মনে হচ্ছে একটা জ্যান্ত সাপ চামড়ার নিচ দিয়ে পিঠ থেকে ঘাড়ের দিকে উঠে আসছে। শিউলি যন্ত্রণায় ধনুকের মতো বেঁকে গেল। তার মুখ দিয়ে বের হতে লাগলো জব্বার তান্ত্রিকের সেই কর্কশ গলা, কাশেম, তোর তসবির দানাগুলো কোণে রাখ। আজ রাতে ওই শিউলির হাড় দিয়েই আমি আবার নতুন আসন সাজাবো। আমি বুঝতে পারলাম জব্বার এই মেয়েটির হাড়গুলোকে যন্ত্র জঙ্গ হিসেবে ব্যবহার করবে। আমাকে আজ রাতে এই গোরস্থানে গিয়ে সেই মূল উৎসে আঘাত করতে হবে, তা না হলে শিউলির শরীরটা কঙ্কাল হয়ে যাবে। রাত তখন প্রায় 2:30। শিউলিকে কোনো মতে ঘুমের মন্ত্র দিয়ে নিস্তেজ করে রেখে আমি রহমতের বাড়ি থেকে বের হলাম। হাতে একটা লাঠি আর কাঁধে আমার সেই পুরনো ছোলা। কুয়াশা এত ঘন যে 5 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। হ্যারিকেনের আলোটা কেমন যেন ঘোলাটে হয়ে গেছে, যেন কুয়াশাটা কেবল পানির কণা নয়, বরং ধোঁয়াটা কোনো অশুভ পর্দা। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটার সময় চারপাশটা একদম নিঝুম, এমনকি ঝিঝি পোকাও আজ ডাকছে না। আমি যখন গোরস্থানের সীমানার সেই বড় বটগাছটার নিচে পৌঁছালাম, তখন অনুভব করলাম আমার পায়ের নিচে মাটিটা কাঁপছে। হঠাৎ আমার নজরে পড়লো হ্যারিকেনের আলো ওই মাটির দিকে। দেখলাম আমার নিজের ছায়াটা আমার পায়ের সাথে লেগে নেই, ওটা মাটি থেকে আলাদা হয়ে ধীরে ধীরে দেয়ালের মতো সোজা হয়ে দাঁড়াচ্ছে। পরক্ষণে সে ছায়াটা আমার দিকে হাত বাড়িয়ে আমার গলা চেপে ধরলো। কোনো রক্ত মাংসের হাত নয়, অথচ আমি দমবদ্ধ হয়ে যাওয়ার উপক্রম অনুভব করলাম। আমি দ্রুত ছোলা থেকে রক্তের তাসবিটা বের করলাম, সেই ছায়ের ওপর এক ছটকায় ছুঁড়ে মারলাম। তসবির স্পর্শে ছায়াটা এক বিভৎস আর্তনাদ করে আবার মাটিতে মিশে গেল। আমি বুঝলাম জব্বার আমার আসার পথেই মরণ ফাঁদ পেতে রেখেছে। গোরস্থানের একদম মাঝখানে, যেখানে ঝোপঝাড় সবচেয়ে বেশি, সেখানে একটা লালচে আলো জ্বলছে। আমি ঝোপ সরিয়ে সেখানে এগোতেই আমার রক্ত হিম হয়ে গেল। 20 বছর আগে যাকে আমি দেশ ছাড়া করেছিলাম, সেই জব্বার তান্ত্রিক আজ এক বিভৎস মূর্তিতে আমার সামনে। তার গায়ের চামড়া ঝরে পড়েছে, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে। সে বসে আছে মানুষের 7টি মাথার খুনি দিয়ে তৈরি করা এক গোল আসনের মাঝখানে। খুনিগুলোর ভিতরে মোমবাতি জ্বলছে, আর সে আলোয় জব্বার একটা ছোট বাঁশের কঞ্চি দিয়ে শিউলির অবয়বের একটা মাটির পুতুলের গায়ে অনবরত আঘাত করছে। প্রতিটি আঘাতের সাথে সাথে আমি বহুদূর থেকে শিউলির করুণ আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। জব্বার মাথা তুলে আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। এলি তবে কাশেম, তোর জন্য আমি 20 বছর ধরে এই খুলিগুলো তর্পণ করছি। তুই কবিরাজ হিসেবে অনেক পুণ্য কামিয়েছিস, আজ তো সেই পুণ্যই হবে আমার জাদুর মূল ইন্ধন। আমি গর্জে উঠলাম, জব্বার, তুই এখন মানুষ হলি না, একটা নিরপরাধ মেয়ের প্রাণ নিয়ে তুই কি পাবি? জব্বার খলখল করে হাসলো, প্রাণ? আমি তো প্রাণ চাই না কাশেম, আমি চাই ওই মেয়েটার হাড় দিয়ে তৈরি করা রক্তবাসী। ওটা বাজলে যমরাজও আমার দরজায় এসে দাঁড়াবে, আর তুই হবি সেই চন্দ্রের শেষ আহুতি। হঠাৎ জব্বার তার ছোলা থেকে এক মুঠো লাল ধুলো বের করে বাতাসে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে গোরস্থানের পুরনো কবরগুলো থেকে এক একটা হাত বেরিয়ে আসতে শুরু করলো। মৃত আত্মারা যেন আজ জব্বারের আদেশে মাটি ফুঁড়ে বের হয়ে আসছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য। আমি আমার লাঠি দিয়ে মাটির উপর দ্রুত একটা গোলবৃত্ত আঁকতে শুরু করলাম, কিন্তু অনুভব করলাম আমার হাতে সেই বিষের ক্ষতটা আবার তপতপিয়ে জ্বলতে শুরু করেছে।
গোরস্থানের মাটি যেন জ্যান্ত হয়ে উঠেছে। শত শত কবরের নিচ থেকে পচা হাড়ের আঙুল মুড়ো আমার গোড়ালি খামচে ধরছে। আমি আমার লাঠি দিয়ে আঁকা বৃত্তের ভেতরে দাঁড়িয়ে তসবিহ পড়তে শুরু করলাম। কিন্তু জাব্বার তান্ত্রিকের শক্তি আজ অকল্পনীয়। সে তার আসনের সেই 60টি খুলির ওপর হাত রাখলো, আর সাথে সাথে খুলিগুলো মুখ দিয়ে নীল আগুন বেরিয়ে এলো। জাব্বার গর্জে উঠল, কাশেম, তোর তসবিহ আজ তোকে বাঁচাতে পারবে না। এই দেখ তোর শেষ মুহূর্তের হিসাব। চম্পার তার ছোলা থেকে একটি ছোট কাচের বয়াম বের করলো। বয়ামটির ভেতরে কালো ধোয়ার মতো কিছু একটা ছটফট করছে। সে বয়ামের মুখটা সামান্য আলগা করতেই এক তীব্র শাসা শব্দে এক অদৃশ্য বাণ আমার দিকে ছুটে এলো। আমি আমার রক্তের তসবিটা সামনে তুলে ধরলাম। টাস টাস, তসবিটার একটি দানা মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গেল। আমার বুকটা থপ করে উঠল। কবিরাজের শাস্ত্রের মানে হলো আমার সুরক্ষা কবচ ভেঙে পড়ছে। আমি অদৃশ্য আক্রমণের সাথে সাথে আমার তসবির এক একটি দানা ছুটে ধুলো হয়ে যাচ্ছে। 10টি দানা শেষ হওয়ার পর আমি অনুভব করলাম আমার বুকের ভেতরে কেউ যেন এক বালতি ফুটন্ত তেল ঢেলে দিচ্ছে। যন্ত্রণায় আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। ঠিক সেই মুহূর্তে জাব্বার তার আসনের ওপর দাঁড়িয়ে এক অমানসিক নাচ শুরু করলো। তার নাচের তালে তালে গোরস্থানের চারপাশের গাছগুলো মরমর করে ভাঙতে লাগলো। আমি ঝাপসা চোখে দেখলাম আমার মৃত বাবা মার অবয়ব কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে। তারা হাত বাড়িয়ে আমাকে ডাকছে, কাশেম, চলে আয় বাবা, অনেক কষ্ট করেছিস, এবার বিশ্রাম নে। আমি এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু আমি তখনই আমার মনে পড়ল সেই ছোট মেয়ে শিউলির কথা, তার পিঠের চামড়ার নিচে সেই কিলবিল করা অভিশাপের কথা। আমি জানতাম আমি চোখ বন্ধ করলেই শিউলির প্রাণ প্রদীপ নিভে যাবে। আমি আমার হাতের সেই বিষাক্ত ক্ষতটা থেকে এক ফোঁটা রক্ত নিয়ে তসবির বাকি দানাগুলোর উপর মাখিয়ে নিলাম। তসবিটা হঠাৎ করে টকটকে লাল হয়ে জ্বলতে আরম্ভ করলো। আমি চিৎকার করে বললাম, জাব্বার, তুই মানুষের রূপ ধরে আসিস বা শয়তানের, আজ তোর এই রক্তজঙ্গ আমি শেষ করব। জাব্বার অবাক হয়ে দেখলো তার কবরের সেই হাতগুলো আমার রক্তের আলোর স্পর্শে পুরো ছাই হয়ে যাচ্ছে। সে তার শেষ অস্ত্র বের করার জন্য বয়ামের মুখটা পুরোপুরি খুলে দিল। 7টি অতৃপ্ত আত্মার আর্তনাদ গোরস্থানের বাতাসকে বিদীর্ণ করে দিল। কিন্তু বিভীষিকা কেবল শুরু। জব্বার এবার নিজের হাতে তালো চিরে সেই কাচের বয়ামে রক্ত ঢালতে শুরু করলো। সে চাইছে আমাকে ধ্বংস করে গিয়ে নিজের আত্মাও শয়তানের কাছে বিক্রি করে দিতে। সেই 7টি আত্মা যখন ধোয়ার মতো কুণ্ডলি পাকিয়ে আমার দিকে তেড়িয়ে এলো, তাদের কোনো নির্দিষ্ট চেহারা ছিল না। ছিল কেবল হা করা 7টি অন্ধকার গহ্বর আর বুক কাঁপানো কান্নার শব্দ। জাব্বার তান্ত্রিক তখন আর সাধারণ মানুষের মতো বসে নেই। সে তার আসন থেকে উঠে দাঁড়িয়েছে। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে ঝরে পড়েছে, আর তার চামড়া ফেটে ভেতর থেকে কালচে রঙের কিছু একটা বেরিয়ে আসছে। সে চিৎকার করে বলল, কাশেম, এই 7জন তোর হাতে একদিন মুক্তি পায়নি বলে আজ তারা আমার দাস। আজ তারা তোর বুকের হাড় দিয়ে খেলবে। আমি বুঝলাম এই আত্মারা সেই মানুষগুলো যারা এক সময় আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি তখন কবিরাজি বিদ্যা পুরোপুরি আয়ত্ত না করায় তাদের বাঁচাতে পারিনি। সে অপরাধবোধ আমার ভেতরে এক মুহূর্তের জন্য দুর্বলতা তৈরি করলো, আর ঠিক সেই সুযোগে একটি আত্মা এসে আমার কাঁধে কামড় দিল। মনে হলো হাজার হাজার বিছুটি পাতা একসাথে আমার রক্তে মিশে যেতে শুরু করলো। আমি আমার পকেট থেকে একটা চিমটি লোহা চূর্ণ বের করলাম এবং আমার তসবির শেষ 5টি দানার উপর ছিটিয়ে দিলাম। আমি জানতাম তসবির এই দানাগুলো এখন ফেটে গেলে আমার নিজের প্রাণটাও হুমকির মুখে পড়বে, কিন্তু আমি শিউলির কান্নার স্বর শুনতে পাচ্ছিলাম। আমি চোখ বন্ধ করে সেই নিষিদ্ধ কালাম পাঠ করতে শুরু করলাম, যা আমার উস্তাদ আমাকে কেবল মৃত্যুশয্যায় পাঠ করতে বলেছিলেন। মন্ত্রের উচ্চারণে গোরস্থানের মাটি ফেটে চৌচির হয়ে গেল। আকাশ থেকে ঝমঝম করে রক্তাভ বৃষ্টি শুরু হলো। জব্বার তান্ত্রিক অবাক হয়ে দেখলো তার সে অতৃপ্ত আত্মাগুলো আমার দিকে না এসে উল্টো তার দিকেই ফিরে যাচ্ছে। তারা জব্বারের গায়ের মাংস খাবড়ে খেতে শুরু করলো। জাব্বার যন্ত্রণায় এক অমানসিক গর্জন দিয়ে উঠলো। সে দেখলো তার জাদু তার উপরেই ফিরে এসেছে। সে তখন তার নিজের শরীরের এক বিভৎস রূপ দিল। তার পিঠ থেকে কয়েক জোড়া মানুষের হাড় বেরিয়ে এলো এবং সে মাকড়সার মতো দূর বেগে আমার দিকে ধেয়ে এলো। তার নিঃশ্বাস থেকে আগুনের হুলকা বের হচ্ছিল। আমি আমার তসবিটা সজোরে তার কপালে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। তসবিটা যখন তার কপালে ঠেকলো, এক প্রচণ্ড বিস্ফোরণে চারপাশ আলোকিত হয়ে এলো। জব্বারের শরীরের ভেতর থেকে সেই 7টি আত্মা আগুনের শিখার মতো বের হয়ে আকাশের দিকে মিলিয়ে গেল।
কিন্তু জব্বার শেষ হয়েও হলো না। সে তার নখ দিয়ে আমার বুকটা চিরে ফেললো। আমি অনুভব করলাম আমার ফুসফুস দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে। জব্বার তখন আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমি একা যাবো না কাশেম, তোকেও সাথে নিয়ে যাব। এই গোরস্থানের মাটির নিচে অনন্তকাল বন্দি করে রাখবো। জব্বার তান্ত্রিকের নখগুলো তখন আমার পাঁজরের হাড় স্পর্শ করছে। সে তার বীভৎস মুখটা আমার কাছে এনে বলল, কাশেম, তোর তাসবি এখন আমার হাতে। আজ তোর সমস্ত পূর্ণ দিয়ে আমি অমর হব। আমি ঝাপসা চোখে দেখলাম আমার সেই রক্তের তাসবিটা এখন জব্বারের কালো কুচকুচে হাতের মুঠোয়। কিন্তু সে যে জানতো না তা হলো এই তাসবিটা কোনো জাদুর বস্তু নয়। এটি ছিল আমার বছরের পর বছর করা ইবাদত আর মানুষের সেবার এক পবিত্র বন্ধন। আমি আমার শেষ শক্তিটুকু সঞ্চয় করে আমার ডান হাতের রক্তাক্ত তাসবিটা মাটির উপর রাখলাম এবং বিড়বিড় করে শেষ কালামটি পাঠ করলাম। হঠাৎ জব্বারের হাতের মুঠোয় থাকা তাসবিটা আগুনের গোলার মতো জ্বলতে শুরু করলো। জব্বার চিৎকার করে উঠলো, এ কি, আমার হাত পড়ে যাচ্ছে কেন? কাশেম, কি করলি তুই? আমি দুর্বল স্বরে বললাম, জব্বার, রক্ত দিয়ে যা কেনা যায় তা রক্ত দিয়েই শেষ হয়, কিন্তু যা ঈমান দিয়ে করা তা কোনো শয়তান স্পর্শ করতে পারে না। মুহূর্তের মধ্যে তাসবিটার দানাগুলো একে একে ফেটে যেতে লাগলো, কিন্তু এবার সেখানে কোনো ধুলো বের হলো না, বরং প্রতিটা দানা থেকে একটা তীব্র আলোর রশ্মি বের হলো এবং জব্বারের শরীরে তীরের মতো বিঁধতে শুরু করলো। জব্বার যন্ত্রণায় এক অমানসিক আর্তনাদ করে উঠল। তার পিঠ থেকে গজিয়ে ওঠা সেই বাড়তি হাড়গুলো একের পর এক খসে পড়তে লাগলো। সে দেখলো তার পায়ের নিচে গোরস্থানের মাটি তাকে শুষে নিচ্ছে। সে তার নখ দিয়ে মাটি আঁকড়ে ধরার চেষ্টা করলো, কিন্তু মাটি যেন ফুটন্ত লাভায় পরিণত হয়েছে। জব্বার এক শেষ আর্তনাদ করে মাটির নিচে তলিয়ে গেল। সাথে সাথে সেই ষাটটি মরার খুলিয়েও ছাই হয়ে বাতাস উড়ে গেল। গোরস্থান হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। বাসি বাতাসে সেই পচা গন্ধটা দূর থেকে ভোরের সতেজ বাতাসের ঘ্রাণ মিশিয়ে দিল। আমি যখন জ্ঞান হারাচ্ছিলাম তখন দেখলাম আকাশটা ফর্সা হচ্ছে এবং দ্রুত কোথাও একটি পাখি কিচমিচ করে ডাকছে। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে রহমতের বাড়ির বিছানায় আবিষ্কার করলাম। আমার বুকে সেই ক্ষতটা ব্যান্ডেজ করা। রহমত অস্ত্র সজল চোখে আমার দিকে তাকিয়ে বলল, কাশেম ভাই, শিউলি সুস্থ হয়ে গেছে। আজ সকালে সে নিজ হাতে পানি খেয়েছে। ওর পিঠে সেই সাপের মতো শিরাগুলো ভ্যানিশ হয়ে গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু আমি জানতাম এই যুদ্ধের মাসুল আমাকে দিতে হবে। আমার সেই পুরনো হরিণের চামড়া ঝোলা আর রক্তের তসবি এখন মৃত। ওগুলোর ভেতরে থাকা সমস্ত শক্তি সেই রাতেই শেষ হয়ে গেছে। আমি রহমতকে বললাম, আমার ঝোলা আর বাকি সমস্ত কিতাব যেন কুষ্টিয়ার গড়াই নদীতে বিসর্জন দেওয়া হয়। আমি আর কবিরাজি করি না। আজ 10 বছর হয়ে গেছে। আমি এখন কেবল একজন সাধারণ বৃদ্ধ। আমার বুকে সেই ক্ষতটা আজও পূর্ণিমা রাতে হালকা চিনচিন ব্যথায় জেগে ওঠে। লোকে বলে কুষ্টিয়ার সেই চরে আজও গভীর রাতে কেউ একজন সুর করে তাসবিহ পড়ে, আর সেই সুরের প্রভাবে কোনো অশুভ শক্তি সেই চরে পা রাখতে পারে না। শয়তান বা কালো জাদু মানুষের ক্ষতি করতে পারে ঠিকই, কিন্তু সত্যের আলোর সামনে তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আমার জীবনের এই শেষ হিসাব থেকে আপনারা এটাই শিখবেন যে অন্ধকারের পথ যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত আলোর জয় অনিবার্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। প্রথমে ধন্যবাদ জানাই যিনি এই গল্পটি আমাকে পাঠিয়েছেন। আপনার সাহসের জন্যই আমরা এমন গল্পগুলো সবার সামনে তুলে ধরতে পারছি। সত্যি বলতে কিছু ঘটনা শেয়ার করা সহজ নয়, কারণ সেই স্মৃতিগুলো এখনও ভয় হয়ে ফিরে আসে। আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলেও জানাবেন। আর যদি মনে হয় আরও কিছু জানার ছিল সেটাও লিখে যাবেন। আর যদি এখনও ভয়েস স্টেশনকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন। আর আপনার জানা কোনো সত্য বা ভয়ঙ্কর ঘটনা থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। আচ্ছা, আপনারা কি কখনো রাতে ঘুমানোর সময় এমন কোনো শব্দ শুনেছেন যেটা আপনার প্রিয় মানুষের, বা এমন শব্দ যা আপনি কল্পনাও করেন কিন্তু হঠাৎই শুনতে পাচ্ছেন? কতটুকু জানেন আপনারা নিশিডাকের বিষয়ে? নিশিডাক সম্পর্কে কী ধারণা আছে? কি এই নিশিডাক? আজকে আমরা যে গল্পটি আপনাদের মাঝে তুলে ধরব এটি একটি নিশিডাকের গল্প। আজকের এই ঘটনাটিতে আমরা বলবো নিশিডাকের মরণ ফাঁদ, কীভাবে নিশিডাক কারো জীবন কেড়ে নিতে পারে। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় কথা
আসসালামু আলাইকুম। আমি পলাশ। পেশায় আমি একজন স্কুল শিক্ষক। ইট পাথরের এই যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে গত মাসে নিজের পৈতৃক ভিটায় গিয়েছিলাম কয়েকটা দিন শান্তিতে কাটাবার জন্য। উত্তরবঙ্গে সেই নিঝুম গ্রাম, যেখানে বিদ্যুৎ পৌঁছালেও লোডশেডিংয়ের দাপটে হারিকেনও এখনও ভরসা। আমি জানতাম না সেই শান্তির খোঁজে গিয়ে আমি এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হব যা আমার রাতের ঘুম কেড়ে নেবে। সেদিন বিকেলটা ছিল বেশ চমৎকার। হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। বড় খালার উঠোনের এক কোণে মাটির উনুন ধরিয়েছেন। খড় পোড়ানোর সেই মিষ্টি গন্ধ আর শীতের বিকেলের আমেজটা আমি খুব উপভোগ করছিলাম। খালা পরম মমতায় বাটিতে করে ধোয়া ওঠা গরম ভাপা পিঠা আর নলেন গুড় আমার সামনে রাখলেন। খালা, এই পিঠার স্বাদই আলাদা। ঢাকায় এসব 1000 টাকা দিয়েও পাওয়া যায় না। আমি একটা বড় কামড় দিয়ে বললাম। খালা হাসলেন, পানের বাটাটা টেনে নিয়ে বললেন, তোর মাও এই পিঠা খুব পছন্দ করতে রে পলাশ। তুই তো ছোটবেলায় এই উঠোনে কত দৌড়াদৌড়ি করেছিস। মনে আছে একবার এই পুরোনো আম গাছটা থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছিলি? আমরা হাসাহাসি করছিলাম। খালার ছোটবেলার গল্পগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল আমি আমার সেই 10 বছরের কিশোর হয়ে গেছি। স্লাইস অফ লাইফ বলতে যা বোঝায়, ঠিক তেমন একটা লিটম সুখের মুহূর্ত। কিন্তু হাসির মাঝখানেই আমার নজর গেল আমাদের বাড়ির সীমানার একদম শেষ মাথায় থাকা সেই পুরনো বিশাল আম গাছটার দিকে। গাছটা অনেক পুরনো, ডালপালাগুলো কেমন যেন ঝুলে মাটির কাছাকাছি চলে এসেছে। কুয়াশার ঝাপসা চাদরের ঢাকা সেই গাছের নিচে আমি দেখলাম একটা ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে, লম্বাটে অবয়ব, পরনে সাদা কোনো কাপড় হবে হয়তো। আমি ভাবলাম হয়তো গ্রামের কোনো মেয়ে বা প্রতিবন্ধী কেউ হবে, কারণ তিনি কেমন যেন একটু ঝুঁকে ছিলেন। আমি খালাকে জিজ্ঞেস করলাম, খালা, ওই গাছের নিচে কে দাঁড়িয়ে আছে? খালা পান চিবানো থামিয়ে সেদিকে তাকালেন, কিন্তু পরক্ষণে তার চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি খুব নিচু স্বরে বললেন, কই, কেউ নেই রে বাপ। তুই হয়তো কুয়াশায় ভুল দেখছিস। চল ভেতরে চল, সন্ধ্যা হয়ে আসছে। খালার তাড়াহুড়ো করে বাসনগুলো গুছিয়ে ভেতরে চলে গেলেন। আমি যখন একা বসে শেষ পিঠাটা মুখে তুলতে যাব, ঠিক তখন অনুভব করলাম আমার ঠিক ঘাড়ের ওপর কেউ একজন বরফ ঠান্ডা নিঃশ্বাস ফেলল। মনে হলো কেউ একজন আমার কানের খুব কাছে এসে দাঁড়িয়েছে। আমি সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু পেছনে কেউ নেই। অথচ সেই মুহূর্তে বাতাসে একটা উটকো পচা শেওলার মতো গন্ধ ভেসে এলো। গ্রামের তাজা বাতাসের মাঝে সেই পচা গন্ধটা ছিল একদমই বেমানান। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি পিঠার বাটিটা নিয়ে দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়লাম। ঘরের ভেতরে তখন হ্যারিকেনের মিটমিটে আলো। খালা রান্নাঘরে ব্যস্ত। আমি নিজের ঘরে গিয়ে জানালার কাছে বসলাম। জানালা দিয়ে বাইরে তাকাতেই আমার চোখ আটকে গেল সেই আম গাছটার দিকে। সেই ছায়াটা এখন আর ওখানে নেই, কিন্তু আমি পরিষ্কার দেখলাম জানালার কাচের ওপর বাইরে থেকে কেউ একজন তার ভেজা হাত দিয়ে একটা লম্বা দাগ টেনে দিয়েছে, ঠিক যেন কেউ নখ দিয়ে কাজটা আছড়েছে। আমি জানি আমাদের এই বাড়িতে কোনো স্মার্টফোন বা ওয়াইফাই নেই, কেবল আছে পুরোনো আমলের নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার মাঝেই আমি শুনলাম এক ক্ষীণ কণ্ঠস্বর, যা ঠিক আমার মায়ের গলার মতো শোনাচ্ছিল। কণ্ঠস্বরটি ফিসফিস করে বলল, পলাশ, খিলটা দিস না বাবা, খিলটা দিস না। সন্ধ্যার আমার সাথে সাথে কুয়াশা যেন আঠার মতো জানালার কাছে লেপটে গেল। আমাদের এই পুরোনো আমলের বাড়িতে বিদ্যুতের খুব একটা ভরসা নেই, তাই খালা প্রতিটি ঘরে হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে গেছেন। হ্যারিকেনে সেই হলদেটে কাঁপা কাঁপা আলোয় ঘরের কোণগুলো অদ্ভুত সব ছায়ায় নাচানাচি করছে। আমার মামাতো ভাই রফিক এসেছে শহর থেকে। আমরা দুই ভাই মিলে পাশের আড্ডা জমিয়েছি। কাঠের তপ্তপোষের উপর বসে হ্যারিকেনের আলোয় তাস খেলছি। তার পাশে মাথা রাখা মাটির শানকিতে মুড়ি আর চানাচুর মাখা। গ্রামে এই সময়টা খুব শান্ত থাকে, কেবল ঝিঝি পোকা ডাক আর মাঝে মধ্যে দূরের কোনো বাঁশ ঝাড়ের ক্যাচ ক্যাচ শব্দ শোনা যায়। রফিক একটা বড় চাল দিয়ে হো হো করে হেসে উঠল, পলাশ, তুই তো দেখছি এবারও হারবি। ঢাকায় গিয়ে কি সব ভুলে গেলি নাকি? আমিও হাসলাম। পারিবারিক খুনসুটি আর স্লাইস অফ লাইফ মুহূর্তগুলো তখন কোনোভাবেই ছিটেফোঁটাও ছিল না, কিন্তু রফিকের হাসির প্রতিধ্বনিটা যখন খড় ছুঁড়ে প্রতিধ্বনিত হতে শুরু করলো এবং শুরু হয়েই থেমে যাওয়ার কথা ছিল, ঠিক তখনই আমরা দুজনেই জমে গেলাম। ঘরের ঠিক পিছনের অন্ধকারের কোণ থেকে
আরও একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। শব্দটা খুব চাপা কিন্তু অসম্ভব তীক্ষ্ণ। মনে হলো কেউ একজন আমাদের আনন্দ দেখে আড়াল থেকে বিদ্রূপ করছে। রফিক তাসগুলো হাত থেকে নামিয়ে রাখলো। ওর কপাল ঘামতে শুরু করেছে। পলাশ, তোর বোন কি ছোট কাকিমার সাথে আজ এসেছে? ও নিচু স্বরে জিজ্ঞেস করলো। আমি মাথা নাড়লাম। না তো, ওরা তো আগামী সপ্তাহে আসবে। বাড়িতে এখন আমি, তুই আর খালা ছাড়া কেউ নেই। আমরা দুজন দেয়ালের দিকে তাকালাম। হ্যারিকেনের আলোয় দেয়াল আমাদের দুজনের ছায়া নড়াচড়া করছিল। কিন্তু আমাদের সেই দুটো ছায়া ঠিক মাঝখানে আমি তৃতীয় একটা ছায়া দেখতে পেলাম। ছায়াটা দীর্ঘ, অস্বাভাবিক লম্বা। সে তার মাথাটা সিলিং ফ্যান পর্যন্ত পৌঁছে গেছে এবং তার হাতগুলো অদ্ভুতভাবে দুলে দুলে কালি দেওয়ার ভঙ্গি করছে। অথচ ঘরে আমরা দুজন ছাড়া তৃতীয় আর কেউ নেই। রফিক ফিসফিস করে বলল, পলাশ, নড়িস না, হ্যারিকেনটা নিভিয়ে দিস না যেন। ঠিক সেই মুহূর্তে হ্যারিকেনের শিখাটা হঠাৎ নীল হয়ে গেল। হ্যারিকেনের কাছের ভেতরে থাকা একটা হিসির শব্দ বের হতে শুরু করলো। রফিক আমার হাতটা শক্ত করে ধরলো। আমি লক্ষ্য করলাম রফিকের হাতটা বরফের মতো ঠান্ডা। হঠাৎ খালার ঘর থেকে এক বিকট চিৎকার শোনা গেল। আমরা দুজনে তাসের ঘর ফেলে দৌড়ে খালার ঘর দিকে গেলাম। গিয়ে দেখি খালা জায়নামাজে বসে কাঁপছেন। তার গায়ে চাদরটা যেন সজোরে টেনে ছিঁড়ে ফেলেছে কেউ একজন। খালা আঙুল দিয়ে ঘরে সেই বিশাল ভারী লোহার খিল দেওয়া দরজাটার দিকে ইশারা করলো। দরজাটা ভেতর থেকে বন্ধ, কিন্তু সেই বিশাল লোহার খিলটা এখন একে একাই ওপর নিচ করছে। খটখট খটখট শব্দটা এত জোরে হচ্ছিল যেন ওপাশে থাকা কেউ একজন অধৈর্য হয়ে দরজাটা ভেঙে ফেলতে চাইছে। খিলটা নড়ার সাথে সাথে দরজার ওপাশ থেকে একটা নারী কণ্ঠস্বর ডাকতে শুরু করলো, পলাশ, ও পলাশ, দরজাটা খোল, আমার খুব শীত লাগছে, মা আসছি রে, আমি তোর মা, খোল দরজাটা। আমার গায়ের লোম খারাপ হয়ে গেল, কারণ সেই কণ্ঠস্বরটি হুবহু আমার মৃত মায়ের। কিন্তু আমি আর চোখে জানালার দিকে তাকাতে আমার কলিজা শুকিয়ে গেল। কুয়াশার ভেতর দিয়ে আবছা আলোয় দেখলাম মা উঠোনের কলতলায় বসে স্থির হয়ে আমাদের ঘরের দিকে তাকিয়ে আছেন। তাহলে দরজার পাশে দাঁড়িয়ে এখন আমার নাম ধরে কে ডাকছে? খালা জায়নামাজে পাথরের মতো জমে আছেন। তার দরজার ওপাশে সেই হুবহু মায়ের গলার ডাকটা ক্রমেই আরো করুণ হয়ে উঠেছে। পলাশ, খুব শীত করছে রে বাবা, দরজাটা একটু ফাঁকা কর, আমি ভেতরে আসব। শব্দটা এত বাস্তব যে আমার হাতটা নিজের অজান্তেই দরজার খিলের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই জানালার ওপাশে কলতলায় বসা সেই অবয়বটার দিকে নজর পড়তে আমার পা থেমে গেল। কুয়াশার ভেতরে মা স্থির হয়ে বসে আছেন। তার নড়াচড়া নেই, চোখের পলক পড়ছে না, শুধু এক দৃষ্টি তাকিয়ে আছেন আমাদের এই ঘরের দিকে। রফিক আমার শার্টের হাতা খামচে ধরলো, ওর হাত কাঁপছে। পলাশ, খবরদার, ওটা তোর মা না, তোর মা তো 5 বছর আগে মারা গেছেন, দরজা খুলিস না ভাই। আমি ঢোক দিলাম। দরজা সেই ভারী লোহার খিলটা এখন আর শুধু নড়ছে না, ওটা যেন আগুনের মতো গরম হয়ে লাল হয়ে শুরু করেছে। ঘরের ভেতরে হ্যারিকেনের আলোটা নিভে নিভে আসছে, আর পচা শ্যাওলাতে সেই গন্ধটা এখন আরো তীব্র। খালার বিড়বিড় করা তসবিহ পড়ার শব্দ আর দরজার ওপাশে সেই করুণ ডাক মিলে এক নারকীয় পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ দরজার ওপাশ থেকে সেই নরম সুর পাল্টে গেল। এবার এক কর্কশ অমানুষিক চিৎকার শোনা গেল, খোল, এখনই খোল, তোর হাড়ের ভেতরে আমার খুব শীত লাগছে। সাথে সাথে দরজায় এমন জোরে ধাক্কা পড়লো যে চুনকাম করা দেয়াল থেকে পলেস্তারা খসে পড়তে লাগলো। লোহার খিলটা মটমট শব্দ বেঁকে যাচ্ছে। রফিক চিৎকার করে বলল, খালা, ঘরের পেছনে জানালা দিয়ে বের হতে হবে, এই দরজা বেশিক্ষণ টিকবে না। আমরা কোনো মতে খালাকে ধরে পেছনে জানালার গ্রিল গলে বাগানের দিকে ঝাঁপ দিলাম। কনকনে শীতের রাতে ভেজা ঘাসের ওপর দিয়ে আমরা দৌড়াচ্ছি, পেছনে তাকানোর সাহস নেই। দৌড়াতে দৌড়াতে আমরা গিয়ে থামলাম গ্রামের পুরনো পুকুর পাড়ে। সেখানে বড় একটা শিমুল গাছের নিচে একজন বৃদ্ধ বসে আছেন। হ্যারিকেন নেই, কিন্তু তার চারপাশটা কেমন জানি একটা ধোঁয়াটে আলোয় ঘেরা। আমি চিনতে পারলাম উনি গ্রামের সেই রহিমা দাদি, যাকে ছোটবেলায় আমরা সবাই খুব ভয় পেতাম। তিনি আমাদের দেখে একদমই অবাক হলেন না, শান্ত গলায় বললেন, এলি তবে? আমি জানতাম তুই আসবি, এই লোহার খিলটা তোর বাপদাদারা বানিয়েছে এক জিনের রক্ত দিয়ে। এটা যতক্ষণ বন্ধ থাকে ততক্ষণ এই বাড়ির ভেতরে অভিশাপ বাইরে থেকে বের হতে পারে না। কিন্তু আজ রাতে
কেউ একজন ওটাতে নখ দিয়ে আঁচড় কেটেছে, রক্তের গন্ধ পেয়েছে সে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, দাদি, আমার মা মা কলকাতায় বসেছিলেন। উনি কি? বৃদ্ধা এক বিটকিলে হাসি দিলেন, তার দাঁতগুলো সব কালো। তিনি বললেন, তোর মা তো কবরে শান্তিতেই আছেন রে পাগল। তুই যাকে দেখছিস সে হলো নিশি। সে মানুষের কাছে মানুষের রূপ ধরে আসে। একবার যদি ওর চোখে চোখ পড়তো তবে তোর কলিজাটাও চিবিয়ে খেত। কিন্তু আসল বিভক্ত অন্য জায়গায়। তোরা দরজাটা না খুলেই বেরিয়ে এসেছিস, কিন্তু এই লোহার খিলটা এখন খোলার জন্য মরিয়া হয়ে আছে। ওটা যদি একবার খুলে যায় তবে এই পুরো গ্রাম কাল সকালে সূর্য দেখতে পাবে না। রহিমা দাদি তার চাদরের ভেতর থেকে একটা মরচে ধরা পুরনো চাবি বের করলেন। শোন পলাশ, তোকে আবার এই ঘরে ফিরে যেতে হবে। ভয় পাবি না। ওই লোহার খিলের ওপর এই চাবিটা ঠেকিয়ে রাখবি আর বলবি তোর ঋণ শোধ হয়নি। তুই আবার শিকল হ। যদি তুই ভুল করিস তবে এই দরজার ওপাশে যা দাঁড়িয়ে আছে সে তোকে তার সাথে নিয়ে যাবে। রফিক আমার হাত ধরলে বলল, পলাশ, যাস না, ওটা নির্ঘাত মরণ। কিন্তু আমি জানি যদি আমি না যাই তবে আমার খালা রফিক কেউ বাঁচবে না। আমি দাদির হাত থেকে চাবিটা নিলাম। অনুভব করলাম চাবিটা থেকে এক ধরনের কম্পন আমার সারা শরীরে ছড়িয়ে পড়লো। কুয়াশা এখন আরও ঘন হয়েছে। আমি একা একাই সেই অন্ধকার বাড়ির দিকে পা বাড়ালাম। বাগান পেরিয়ে যখন বারান্দায় উঠলাম দেখলাম আমাদের ঘরের সেই দরজাটা অর্ধেক খোলা। ভেতর থেকে সেই মায়ের গলাটা হাসিতে পরিণত হয়েছে। এবার ওটা আর করুণ নয়, ওটা বিজয়ের হাসি। অর্ধেক খোলা দরজাটা বাতাসের ধাক্কায় ক্যাচ ক্যাচ শব্দে দুলছে। ঘরের ভেতরটা এখন নিকশ কালো। হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে জানি না। আমি বারান্দায় দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম। বুকের ধপধপানি নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছি। রহিমা দাদির দেওয়া সেই মরচে ধরা চাবিটা আমার হাতের তালুতে বরফের মতো বিচ্ছে। আমি এক পা ধরে ঘরে রাখতেই নাকে এলো সেই পচা শেওলা আর পোড়া মাংসের এক মিশ্র উটকো গন্ধ। ঘরের ভেতরটা অস্বাভাবিক নিস্তব্ধ, যেন বাতাসও এখানে থমকে গেছে। আমি বিড়বিড় করে দাদির শিখিয়ে দেওয়া কথাগুলো আওড়াতে শুরু করলাম। পকেট থেকে একটা দেশলাই বের করে কাঠি জ্বালাতেই এক মুহূর্তের জন্য ঘরটা আলোকিত হয়ে উঠল। আর সেই এক পলকের আলোয় আমি যা দেখলাম তাতে আমার চিৎকার করার ক্ষমতাও আমি হারিয়ে ফেলেছিলাম। ঘরের কোনায় তপ্ত বসের উপর মা বসে আছেন, হুবহু আমার মা। সেই চওড়া লাল পাড়ের শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া। তিনি আমার দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিলেন। কিন্তু দেশলাইয়ের কাঠিটা নিভে যাওয়ার আগেই শেষ মুহূর্তটিতে আমি দেখলাম মায়ের সেই হাসির আড়ালে মুখটা ধীরে ধীরে ঝুলে পড়ছে আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। পলাশ, এলি বাবা, আমার কাছে আয়, অনেক দিন তোকে জড়িয়ে ধরি না। সেই চিরচেনা কণ্ঠস্বর, কিন্তু এবার শব্দের পেছনে একটা চাপা ঘর ঘরে আওয়াজ ভেসে আসছে, যা শুনলে মনে হয় কেউ পাথর দিয়ে কাজ ঘষছে। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে দরজার দিকে এগোলাম। মায়ের রূপ ধরা সে বিভীষিকা এখন খাট থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছে। তার হাঁটাছড়া মানুষের মতো নয়, প্রতিটি পদক্ষেপে হাড় মর্মর করার মতো শব্দ। আমি দরজায় সেই বাঁকা হয়ে যাওয়া লোহার খিলটা খুঁজে পেলাম। ওটা তখনও ঠিক করে জ্বলছে, যেন জীবন্ত কোনো অঙ্গ। আমি চাবিটা খিলের ওপর স্পর্শ করাতেই সারা ঘর কাঁপতে শুরু করলো। মায়ের সে অবয়বটা আর্তনাদ করে উঠল। মুহূর্তের মধ্যে তার সুন্দর চেহারাটা বদলে গিয়ে এক বীভৎস ছায়ার রূপ নিল। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে গেল। সে আমার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু লোহার খিল আর চাবির ঘর্ষণে এক তীব্র নীল বিদ্যুৎ বয়ে গেল পুরো দরজায়। আমি চিৎকার করে বললাম, তোর ঋণ শোধ হয়নি, তুই আবার শিকল হ। সাথে সাথে সেই শ্যামরতীটি দরজার ওপাশে ছিটকে পড়ল, কিন্তু সে হাল ছাড়ল না। দরজার ওপাশ থেকে অসংখ্য অদৃশ্য হাত জানালার কাজ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলো। আমার মনে হলো ঘরের ছাদটা এখনই ভেঙে পড়বে। আমি দরজার খিলটা সজোরে বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু ওটা যেন লোহা নয়, জ্যান্ত কোনো মাংসপিণ্ড যা আমার হাতের সাপ সংকুচিত করছে। হঠাৎ অনুভব করলাম আমার পায়ের নিচ থেকে মেঝেটা সরে যাচ্ছে। অন্ধকারের ভেতর থেকে কেউ একজন আমার গোড়ালি চেপে ধরেছে। আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম মেঝে ফেটে অসংখ্য কালো চুল বেরিয়ে এসে আমাকে পেঁচিয়ে ধরেছে। আমার হাতের চাবিটা হাত ফসকে পড়ে যেতে চাইলো। ঠিক সেই সময় কানের কাছে সেই সুরটা আবার বেজে উঠল, কিন্তু এবার সেটা মায়ের গলা নয়, সেটা রহিমা দাদির গলা। তিনি যেন বহুদূর থেকে বলছেন,
পলাশ, রক্ত দে, লোহার খিল রক্ত না পেলে শিকল হবে না। আমি কিছু না ভেবে নিজের হাতের তালুটা সেই ধারালো মরচে ধরা চাবির ওপর সজোরে চেপে ধরলাম। টাটকা গরম রক্ত যখন চাবি বেয়ে লোহার শিকলের ওপর পড়লো, তখন ঘর ফাটানো এক শব্দ হলো। সেই পৈশাচি ঘাটিটা এক মুহূর্তে কান্নার সুরে বদলে গেল। আমি জানতাম এই রাত এখনো শেষ হয়নি, আর আমি না করছি তার মাসুল আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। গরম রক্ত যখন লোহার খিলের ওপর পড়লো, তখন মনে হলো জ্যান্ত লোহাটা সেই রক্ত তৃষ্ণার্থের মতো শুষে নিচ্ছে। মুহূর্তের মধ্যে খিলটা ঠান্ডা হয়ে বরফ হয়ে গেল। দরজার উপাশে যে বিভীষিকাটা ধাক্কা দিচ্ছিল, এক তীব্র আর্তনাদ করে সে যেন অনেক দূরে ছিটকে পড়ল। ঘরটা হঠাৎ এক গোরস্থানের মতো নিস্তব্ধতায় ডুবে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মেঝের উপর বসে পড়লাম। হাতের তালুর ক্ষতটা থেকে তখনও রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু আমার ব্যথার অনুভূতি তখন ভোঁতা হয়ে গেছে। দিয়াশলায় শেষ কাঠিটা জ্বালালাম। ঘরটা এখন একদম খালি, তক্তপোষটা এলোমেলো, অনেস্থার খসে পড়া দেয়ালগুলো যেন এক ধ্বংসস্তূপ। কিন্তু মায়ের সেই অবয়বটা বা সেই কালো চুল, কোথাও কিছু নেই। আমি ভাবলাম সব শেষ। দরজার খিলটা এখন শক্ত করে আটকে আছে। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম খালা আর রফিককে খোঁজার জন্য। কিন্তু যখনই জানালার দিকে তাকালাম, আমার কলিজাটা যেন গলার কাছে চলে এলো। জানালার বাইরে কোনো বাগান নেই, কোনো পুকুরের পাড় নেই, এমনকি রহিমা দাদি বা রফিক কোথাও নেই। জানালার ওপাশে শুধু এক ধূসর অনন্ত কুয়াশা। মনে হচ্ছে আমাদের এই বাড়িটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো এক শূন্যতায় ভাসছে। আমি দরজার দিকে দৌড়ে গেলাম, খিলটা খোলার চেষ্টা করলাম, কিন্তু ওটা এখন দেয়ালের সাথে এমনভাবে মিশে গেছে যেন এটা কোনো দিন খোলার জন্য তৈরি হয়নি। রফিক, খালা, আমি চিৎকার করলাম, কিন্তু আমার নিজের গলার আওয়াজ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। কোনো প্রতিধ্বনি নেই, কোনো সাড়া নেই। হঠাৎ ঘরের কোনায় রাখা সেই পুরোনো আয়নাটা দিকে আমার নজর গেল। আয়নার ভেতরে আমি নিজেকে দেখতে পাচ্ছি না। আয়নার ভেতরে দেখা যাচ্ছে আমাদের সেই পুরনো বসার ঘরটা, যেখানে খালা আর রফিক বসে আছেন। খালা কাঁদছেন, আর রফিক বিষণ্ণ হয়ে হেরিকেন হাতে নিয়ে জানলার বাইরে তাকাচ্ছে। আমি আয়নার ওপর হাত রাখলাম। ওটা ঠান্ডা কাঁচ নয়, ওটা যেন এক পাতলা জলের পর্দা। আমি বুঝতে পারলাম আমি আর আমাদের চেনা জগতে নেই। আমি এখন আয়নার ওপারে, সে অশুভ শক্তির বন্দিশালায়। দরজার ওপাশে যে মা দাঁড়িয়ে রাখছিলেন, তিনি আসলে আমাকে উদ্ধার করতে আসেননি, তিনি এসেছিলেন আমার জায়গাটা দখল করতে। ঠিক সেই মুহূর্তে আয়নার ভেতরে রফিক হঠাৎ চমকে উঠে জানালার দিকে তাকালো। সে তার হ্যারিকেনটা উঁচিয়ে ধরলো। আমি আয়নার ওপাশ থেকে দেখতে পেলাম আমি আয়নার এই পাশ থেকে চিৎকার করে বললাম, রফিক, আমি এখানে, আয়নার ভেতরে। কিন্তু রফিক কিছুই শুনতে পেল না। সে শুধু বিড়বিড় করে বলল, খালা, জানালার ওপাশে পলাশের মতো একটা ছায়া নড়ছে না? আমি স্তম্ভিত হয়ে দেখলাম আয়নার ওপাশে রফিকের ঠিক পেছনে আমার মায়ের সেই ছায়াটা আবার গড়ে উঠেছে। সে রফিকের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলছে, পলাশ তো ফিরে এসেছে রে বাবা, এই তো দেখ, দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম লোহার খিলটা শক্ত হওয়ার পর শান্ত হয়েছে ঠিকই, কিন্তু ওটা আমাকে এই ঘরের ভেতরে বন্দি করে ফেলেছে, আর বাইরের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে সেই অপশক্তিকে, যে এখন আমার রূপ ধরে আমার পরিবারের সাথে মিশে যাবে। আয়নার ওপাশে আমি ছটফট করছি, চিৎকার করছি, কিন্তু রফিক বা খালা কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি আমার রূপ ধরে সেই সত্তাটি এখন এই ঘরে দাঁড়িয়ে আছে। সে রফিককে খুব কাছে নিয়ে বলছে, রফিক তার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, পলাশ, তোর হাতটা এমন ঠান্ডা কেন রে? আর তোর গলার আওয়াজটা কেমন জানি শোনাচ্ছে। আমার সেই নকল রূপটা হাসলো, এক মায়াবী অথচ প্রাণহীন হাসি। সে বলল, শীতের রাতে বাইরে ছিলাম তো, তাই এমন লাগছে। চল রফিক, আমরা টাসটা শেষ করি। আমি আয়নার এপাশ থেকে হাত দিয়ে কাচের ওপর সজোরে আঘাত করলাম, কিন্তু কোনো শব্দ হলো না। কেবল কাচের ওপর আমার রক্তের হাতের ছাপগুলো লেপ্টে যেতে লাগলো। ঠিক তখন ঘরের কোনায়, যেখানে অন্ধকার সবচেয়ে ঘন, সেখান থেকে রহিমা দাদির খলখল হাসির শব্দ ভেসে এলো। আমি ঘুরে তাকালাম। দাদি এখন আর সেই পুরনো পুকুর পাড়ের অসহায় বৃদ্ধা নন। তার অবয়বটা এখন বিশাল, ধোয়ার মতো কারো। তিনি তুলতে তুলতে আমার দিকে এগিয়ে এলেন, তার হাতে সেই মরচে ধরা চাবিটা। কিনে পলাশ, খুব কষ্ট হচ্ছে? দাদি হাসতে হাসতে বলল, তুই ভেবেছিলি রক্ত দিলেই সব শেষ হয়ে যাবে? এই লোহার খিলটা হলো একটা বিনিময়। কেউ বাইরে গেলে একজনকে ভেতরে আসতে হয়। তুই রক্ত দিয়ে খিলটাকে
আটকেছিস ঠিকই, কিন্তু নিজের আত্মাটা বন্দি করে ফেলেছিস। আমি ক্ষোভে আর যন্ত্রণায় ফেটে পড়লাম। দাদি, আপনি আমার সাথে এমনটা কেন করলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। দাদি তার নখ দিয়ে আমার গলার কাছে হালকা আঁচড় কেটে বলল, তোর বাপ দাদার আমাকে এই বাড়ির দেয়ালের ভেতরে জ্যান্ত পুঁতে রেখেছিল এই জিনের রক্ত দিয়ে ক্ষীর বানানোর জন্য। আমি বহু বছর ধরে একটা জ্যান্ত মাংসের অপেক্ষা করছিলাম যে নিজের ইচ্ছায় ক্ষীরটাকে রক্ত ছোঁয়াবে। তুই যে কাজটা করে দিয়েছিস, এখন আমি মুক্তি পাবো, আর তুই হবি এই বাড়ির নতুন প্রহরী। হঠাৎ আয়নার ওপাশে এক অদ্ভুত কাণ্ড ঘটল। রফিক তাস খেলতে খেলতে হঠাৎ থেমে গেল। সে তার হ্যারিকেনটা নিয়ে আলমারির আয়নার দিকে এগিয়ে এলো। রফিকের চোখে কেমন জানি একটা সন্দেহ। সে আয়নার একদম কাছে মুখ এনে খুঁটিয়ে দেখতে লাগলো। আমি সর্বশক্তি দিয়ে আয়নার ওপর আমার রক্তাক্ত হাতটা চেপে ধরলাম। রফিক চমকে উঠলো। সে আয়নার উপরে লেগে থাকা আমার রক্তের ছাপটা দেখতে পেয়েছে। যদি ওটা খুব ঝাপসা, কিন্তু রফিক বুঝলো ওটা কিছু একটা। আর ওটা ও যেটা দেখছে সেটা ঠিক নয়। রফিক তার পাশে বসে থাকা পলাশকে জিজ্ঞেস করলো, পলাশ, আয়নার ভেতরে তোর প্রতিবিম্ব দেখা যাচ্ছে না কেন রে? সেই নকল পলাশ মুহূর্তের মধ্যে তার শান্ত চেহারাটা বদলে ফেললো। তার মুখটা ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো, আর চোখ দুটো আগুনের মতো লাল হয়ে উঠলো। সে রফিকের গলা লক্ষ্য করে তার দীর্ঘ নখগুলো বের করলো। আমি আয়নার পাশ থেকে চিৎকার করে বললাম, রফিক, চাবিটা খোঁজ। রহিমা দাদি সেই চাবিটা আয়নার ভেতর ছুঁড়ে মার। রফিক এক মুহূর্ত দেরি করলো না। সে যখন দেখলো তার পাশে বসে থাকা পলাশ এই শরীর ধোয়ার মতো কাঁপছে আর তার কোনো প্রতিবিম্ব আয়নায় নেই, সে ভয়ে পিছিয়ে গেল। সেই অদ্ভুত সত্যটি রফিকের টুটি চেপে ধরার জন্য হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে রফিকের নজরে পড়লো মেঝেতে পড়ে থাকা সেই মূর্ছে ধরা চাবিটা, যা আমি রক্ত দেওয়ার সময় হাত থেকে ফেলে দিয়েছিলাম। রফিক ক্ষিপ্ত হাতে চাবিটা তুলে নিল। নকল পলাশের এক বিকট চিৎকার দিয়ে উঠল, যেন চাবিটা ছোঁয়ার লাগলেই সে ভস্ম হয়ে যাবে। রফিক আয়নার দিকে তাকিয়ে দেখলো আয়নার ভেতরে ধোয়াটা পরিবেশে আমি ছটফট করছি। সে আমার ইশারা বুঝতে পারলো। পলাশ, আমি কি করব? রফিক চিৎকার করে জিজ্ঞেস করলো। আমি আয়নার ওপর নখ দিয়ে আঁচড় দিয়ে দেখলাম আয়নাটা ভাঙ। রফিক তার হাতে সেই ভারী পিতলের হ্যারিকেনটা দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে আলমারির আয়নাটার ওপর আঘাত করলো। ছনাপ আয়নাটা হঠাৎ হাজারো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়লো, আর সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো ঘরটা কেঁপে উঠলো। সেই নকল পলাশ এক অমানসিক আর্তনাদ করে কালো ধোঁয়ায় পরিণত হয়ে গেল। আমি অনুভব করলাম এক তীব্র ঘূর্ণিপাক আমাকে অন্ধকার থেকে টেনে বের করে আনছে। চোখের সামনে হাজারটা রঙের খেলা, আর তারপরে এক প্রচণ্ড আছাড় খেয়ে আমি মেঝের উপর পড়লাম। আমার নাকে এক পুরনো পোড়া কেরোসিন আর ধুলোর পরিচিতি গন্ধ। আমি চোখ মেললাম। আমি আমার সেই ঘরের মেঝেতে শুয়ে আছি। রফিক আর খালা আমার ওপর ঝুঁকে আছেন। রফিকের হাতে তখনও সেই ভাঙা হ্যারিকেনটা। খালার চোখে পানি। পলাশ, তুই ঠিক আছিস? রফিক আমাকে জড়িয়ে ধরলো। আমি কথা বলতে পারছিলাম না। আমার সারা শরীরে যেন কেউ পিটিয়ে তক্তা করে দিয়েছে। আমি দরজার দিকে তাকালাম। দেখলাম সেই লোহার খিলটা এখন আর লাল নয়, ওটা একদম ছাই হয়ে মেঝেতে পড়ে আছে। রহিমা দাদির সেই চাবিটা এখন সাধারণ এক টুকরো মরচে ধরা লোহা ছাড়া আর কিছুই নয়। পরদিন সকালে আমরা সেই অভিশপ্ত ভিটা ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বড় খালা আর ওই বাড়িতে থাকতে রাজি হননি। আমরা যখন গ্রাম ছেড়ে বের হচ্ছি, আমি একবার সেই পুরনো আম গাছটার দিকে তাকালাম। দেখলাম কুয়াশার ভেতরে রহিমা দাদি দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার তার মুখে কোনো অশুভ হাসি নেই। তিনি যেন এক শান্তিতে মুক্তি পাওয়ার আনন্দে হাসছেন। আজ 1 বছর হয়ে গেছে। আমি এখন ঢাকার ব্যস্ত জীবনে ফিরে এসেছি। আমার হাতে সেই রক্তের ক্ষতটা এখন একটা সাদা দাগে পরিণত হয়েছে। কিন্তু আজও মাঝে মাঝে যখন আমি আয়নার সামনে দাঁড়াই, আমি নিজের চোখের মনের ভেতরে সেই ধূসর কুয়াশা দেখতে পাই। আমি জানি লোহার খিলটা ভেঙেছে ঠিকই, কিন্তু সেই রাতে সেই ঠান্ডা অনুভূতিটা আমার আত্মার ভেতরে স্থায়ী ঘর বানিয়ে নিয়েছে। মাঝে মাঝে রাতে যখন আমার ঘরের দরজার বাতাস লাগে, আমি আটকে উঠি। আমি জানি ওটা বাতাস, কিন্তু আমার মন বলে হয়তো দরজার ওপাশে কি একজন আজও দাঁড়িয়ে আছে। সে আমার নাম ধরে ডাকতে চায়, কিন্তু লোহার খিলের ভয়ে আর এগোতে পারে না। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু হয়তো এখন আপনার চারপাশের নীরবতা একটু ভারী লাগছে। আপনার কাছে গল্প কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলেও লিখবেন, আর ভয় পেয়ে থাকলে সেটাও জানাতে ভুলবেন না। এমন আরও অজানা রহস্যময় আর ভয়ঙ্কর গল্প শুনতে এখনই ভয়ের স্টেশনকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চাপ দিন। আর আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা বা ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। আজ এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন
কিছু গল্প শেষ হলেও অন্ধকার কখনো শেষ হয় না। আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে, শুধুমাত্র ভয়ের স্টেশনে। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে।